বাংলাদেশে নিজের একটা বাড়ি, এই স্বপ্নটা কে না দেখে? কিন্তু এই স্বপ্নের পেছনে যে একটা বিশাল আর্থিক জগৎ আছে, সেটা কতটা জটিল? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই পুরো যাত্রাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। নিজের একটা বাড়ি হবে, এই চিন্তাটা আসলেই খুব বড় একটা ব্যাপার। এটা অনেকের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলোর একটা। কিন্তু এই যে আবেগের জায়গা, এই স্বপ্নটা পূরণ করার পথটাই কিন্তু একটা বেশ ঠান্ডা মাথার আর্থিক যাত্রার শুরু। তো আসুন আমরা একজন সাধারণ সম্পত্তি মালিকের জুতোয় পা গলিয়ে দেখি তার এই যাত্রাপথে কি লুকানো খরচ আছে, কি ঝুঁকি অপেক্ষা করছে, আর কোন কোন মোড়ে এসে বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে। আচ্ছা, এই যাত্রার সবচেয়ে প্রথম আর সবচেয়ে বড় ধাপটাই হলো একটা লোন বা ঋণ জোগাড় করা। আর এখানেই আমাদের প্রথম একটা মৌলিক পছন্দের সামনে এসে দাঁড়াতে হয়। দেখুন, এখানে দুটো প্রধান পথের তুলনা করা হয়েছে। একদিকে আছে প্রচলিত সুদভিত্তিক ঋণ, যেটা ইসলামে হারাম বা নিষিদ্ধ হিসেবে বিবেচিত। আর অন্যদিকে আছে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন পদ্ধতি, যেমন ধরুন মুরাবাহা, যেখানে ব্যাংক আপনার হয়ে সম্পত্তিটা কিনে নেয়, তারপর লাভের সাথে আপনার কাছে কিস্তিতে বিক্রি করে, অথবা ইজারা, যেটা অনেকটা ভাড়ার মতো একটা মডেল। এই যে হাদিসটা দেখছেন, এটা থেকেই বোঝা যায় যে ইসলামিক ঐতিহ্যে সুদকে কতটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ঠিক এই কারণেই আগের স্লাইডে যে দুটো পথের কথা বললাম, সেখান থেকে একটা বেছে নেওয়ার সিদ্ধান্তটা অনেকের জন্য শুধু আর্থিক না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্তও বটে। তো ধরুন লোনটা ম্যানেজ হয়ে গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা হয়তো এখান থেকেই শুরু। এবার বুঝতে হবে একটা বাড়ির মালিক হওয়ার সাথে সাথে আর কি চলমান খরচ এসে যুক্ত হয়। শুধু লোনের কিস্তি দিলেই কিন্তু সব শেষ না। বাংলাদেশের একজন সম্পত্তি মালিককে নিয়মিতভাবে 5টা প্রধান কর আর ফি নিয়ে ভাবতে হয়। এর মধ্যে আছে ভূমিকর, হোল্ডিং ট্যাক্স, অগ্রিম আয়কর, ভ্যাট আর মূলধনী লাভ কর। মানে খরচের তালিকাটা বেশ লম্বা। এই যে অগ্রিম আয়কর বা এআইটি, এটা কিন্তু অফেরতযোগ্য একটা কর, মানে যা দিলেন তার ফেরত পাবেন না। এটা সম্পত্তি কেনাবেচার সময় কেটে নেওয়া হয়। আর টেবলটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে, সম্পত্তির দাম যত বাড়ছে এই করের বোঝাও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেনার সময় মোট খরচের উপর এটা একটা বড় ধাক্কা দেয়। আবার ধরুন, যদি কোনো সম্পত্তি বিক্রি করে লাভ হয়, তখন মূলধনী লাভ কর দিতে হবে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, খেয়াল করে দেখুন, যে সম্পত্তিগুলো 5 বছরের বেশি সময় ধরে রাখা হয়, সেগুলোর উপর করের হার কিন্তু কম। এটা আসলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকে উৎসাহিত করার একটা উপায়। এই পুরো প্রক্রিয়াটা দেখতে একটু জটিল মনে হতেই পারে, তাই না? কিন্তু প্রতিটা ধাপ, মানে কোন করটা আপনার জন্য প্রযোজ্য সেটা বের করা থেকে শুরু করে পেমেন্ট করে ফাইনাল রসিদ হাতে পাওয়া পর্যন্ত সবকিছু একদম নিখুঁতভাবে করাটা খুব জরুরি। কারণ যে কোনো একটা ছোট ভুলেও কিন্তু পরে বড় ধরনের আইনি ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু ভাববেন না একটা বাড়ির আর্থিক দায় শুধু মালিকের না, অনেক সময় এই দায় কিন্তু বন্ধু বা পরিবারের সদস্যদের উপরেও চলে আসতে পারে, বিশেষ করে তাদের উপর যারা লোনের জামিনদার হন। এটা জেনে হয়তো অনেকেই অবাক হবেন, কিন্তু আমাদের দেশের অর্থ ঋণ আদালত আইন 2003 অনুযায়ী একজন জামিনদারের ঝুঁকি প্রায় ঋণগ্রহীতার সমান। এর মানে কি? মানে হলো, যদি ঋণগ্রহীতা টাকা দিতে না পারেন, তাহলে ব্যাংক কিন্তু জামিনদারের কাছ থেকে পুরো টাকাটা আদায় করার অধিকার রাখে। এমনকি প্রয়োজনে জামিনদারের ব্যক্তিগত সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে। বিষয়টা আসলে খুব সিরিয়াস। এত পরিকল্পনা, এত হিসাব নিকাশ, তারপরেও জীবনে অনেক কিছু ঘটে যা আমাদের হাতে থাকে না। তাই এটাও বোঝাটা জরুরি যে যদি কোনো কারণে লোনের কিস্তি দেওয়া সম্ভব না হয়, অর্থাৎ ঋণ খেলাপি হয়, তাহলে ঠিক কি ঘটতে পারে। এই টাইমলাইনটা দেখুন, পরিস্থিতি কত দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে। দ্বিতীয় কিস্তি মিস করার পর হয়তো একটা সাধারণ রিমাইন্ডার দিয়ে শুরু হলো, কিন্তু দেখতে দেখতে মাত্র 6 মাসের মাথায় আইনি নোটিশ, আর সবশেষে নিজের স্বপ্নের বাড়িটা নিলামে উঠে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। যখন এমন চরম আর্থিক সংকট আসে, যখন ঋণ খেলাপি হওয়ার মতো অবস্থা হয়, তখন অনেকেই শেষ সম্বল হিসেবে একটা জিনিসের দিকেই ঝোঁকেন, যা প্রায় সব পরিবারেই থাকে, আর সেটা হলো সোনা। আর এখানে এসে সিদ্ধান্তটা সত্যিই খুব কঠিন হয়ে দাঁড়ায়। একদিকে সোনার বিনিময়ে ঋণ নিলে মালিকানাটা হয়তো টিকে থাকে, কিন্তু ঋণের বোঝা আরও বাড়ে। অন্যদিকে সোনা বিক্রি করে দিলে একবারে নগদ টাকা পাওয়া যায়, ঋণের চাপ কমে, কিন্তু একটা মূল্যবান সম্পদ চিরদিনের জন্য হাতছাড়া হয়ে যায়। কোনটা সঠিক পথ, সেটা পুরোপুরি নির্ভর করে ওই ব্যক্তির পরিস্থিতি আর ভবিষ্যতের উপর। তো এই যে এত লম্বা আঁকামাকা একটা পথের কথা বললাম, এটা নিঃসন্দেহে জটিল,
কিন্তু মূল কথাটা হলো এর নিয়মকানুন, ঝুঁকি আর বিভিন্ন বিকল্প সম্পর্কে যদি পরিষ্কার ধারণা থাকে তবেই এই পথে সফলভাবে এগিয়ে যাওয়া সম্ভব। জ্ঞানই এখানে সবচেয়ে বড় শক্তি। শেষে এসে বলতে হয়, এই যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত আর্থিক সংগ্রাম, এগুলো মিলেই কিন্তু একটা দেশের অর্থনীতির বড় ছবিটা তৈরি হয়। আর এটাই আমাদের ভাবতে বাধ্য করে যে এই পুরো ব্যবস্থাটাকে কিভাবে সবার জন্য আরও একটু ন্যায্য আর সহজ করে তোলা যায়।